নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। মাকে হসপিটালে থাকতে হবে আরও 1 সপ্তাহ। অবস্থা আগের থেকে ভালো হলেও কোনো রিস্ক নিতে চায়নি আফনান। আজ হসপিটালে সানা আর মুনিয়াকি আফনানকে এক প্রকার জোর করে বাসায় পাঠিয়েছে। অনেক বোঝানোর পর আজকে রাতটা বাসায় থাকতে রাজি হয়েছে আফনান। মেয়েটাকে ছেড়ে আসতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। লম্বা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে খেতে বসে আফনান। সানা সব রান্নাই করে গেছেন। ডাইনিংয়ে খাবার আইটেমগুলো দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ঢেকে রাখলেন। আজকের প্রত্যেকটা আইটেমই মাহার ভীষণ পছন্দের। মেয়েটাকে না খাইয়ে এসব সে একা কিছুতেই খেতে পারবে না। চিংড়ি ভুনা, বিফ রেজালা সহ বাকি বাটিগুলো ফ্রিজে উঠিয়ে রেখে ফ্রিজ ঘেটে একটা ডিম নিয়ে পেঁয়াজ মরিচ ছাড়াই কোনোরকম অমলেট করে ভাত দিয়ে খেয়ে উঠে পড়ল। গত 3 দিন ঘুম ভেঙে যখনই চোখ মেলেছে নিজের পাশে আফনানকে পেয়েছে মাহা। আজ তার ব্যতিক্রম হওয়াতে সব কিছুই বিরক্তিকর লাগছে মাহার। এমনিতেই হসপিটালে শুয়ে থাকাটা ভীষণ কষ্টের, তার উপর আফনান না থাকাতে 1 মিনিটকেও 1 ঘন্টা মনে হচ্ছে তার সাথে আফনানের ব্যবহার পুরোপুরি বদলে গেছে। এই আফনানকে সে কখনই দেখেনি। হসপিটালে বেশিরভাগ সময়টা ঘুমিয়ে থাকলেও যেটুকু সময় সজাগ ছিল নিজের অসামান্য আদর যত্নে মাহাকে ভুলিয়ে রেখেছিল আফনান। মুখে বলার আগে সমস্ত সুবিধা অসুবিধা বুঝে নিত আফনান। এই 3 দিনেই ভীষণভাবে আফনানে অভ্যস্ত হয়ে উঠেছে মাহা। তার উপর আফনানে সেদিনের বলা কথাটা সে এখনও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না। সব কিছুই ঘোরের মতো লাগছে। একবার মনে হচ্ছে সে অসুস্থ বলে হয়তো আফনান তাকে ভোলাতে ওষুধ বলেছে। আবার কথাগুলো বলার সময় আফনানের অভিব্যক্তি দেখে মনে হয়েছিল আফনানের জন্য এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই। এই দ্বিধাদ্বন্দ্বের ভাবনাকে বেশি প্রশ্রয় দেয় না মাহা। পরে যা হবার হবে। এখন আফনানের দেওয়া এতটুকু সুখ সম্পূর্ণভাবে উপভোগ করতে চায় সে। রাত প্রায় 2টা। মাহার রুমে বসে আছে আফনান। হাতে ধরে থাকা তার আর মাহার বিয়ের কাবিননামায় চোখ বুলাচ্ছে সে। সাথে মনে পড়ছে তার জীবনের করা সবচেয়ে বড় ভুলটা, যার জন্য এই 3টা বছর মাহার থেকে দূরে দূরে থাকতে হয়েছে তাকে। 3 বছর, ঠিক 3 বছর আগে এই দিনে আফনানের সাথে জুড়ে গিয়েছিল মাহার জীবন। সাক্ষী ছিলেন স্বয়ং আফনানের বাবা। মাহার সাথে আফনানের বিয়ে হবে এমনটাই কথা দিয়েছিলেন তিনি মাহার বাবাকে। আফনান মাহারও যে এতে আপত্তি থাকবে না ওনারা বেশ বুঝতে পেরেছিলেন, তাই এত বড় সিদ্ধান্ত নিয়েও নিশ্চিন্ত ছিলেন। শুধু সঠিক সময়ে 4 হাত এক করে দেওয়ার অপেক্ষায় ছিল। প্রথম দিকে এসব ঠিক থাকলেও হঠাৎ মত পাল্টে ফেলে আফনান। সরাসরি বাবাকে বলে মাকে এই মুহূর্তে তার বিয়ে করা সম্ভব না, কারণ জানতে চাইলে তা একান্ত ব্যক্তিগত বলে এড়িয়ে যায় আফনান। মাহার জীবনের সবটা জুড়ে যে মানুষটা ছিল তার কাছ থেকে এমন অপ্রত্যাশিত ব্যবহারে দিশাহারা হয়ে যায় মাহা। 1000বার প্রশ্ন করলেও আসেনি কোনো উত্তর। তীব্র অভিমান পেয়ে বসে মাকে গিয়ে জানিয়ে দেয় বিয়েটা ভেঙে দিতে। পিতৃহারা মেয়ের মুখে এমন কথা শুনে হতবিহ্বল হয়ে পড়েন মুনিয়া। অবুঝ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নানাভাবে চেষ্টা করেন মেয়েকে বোঝাতে, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় মাহা। ওদিকে আফনানের বাবাও দিন দিন অসুস্থ হয়ে পড়েন। ছেলে মেয়ে দুটোর ভালোর কথা ভেবে শেষে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয় ওনাকে। আপাত দৃষ্টিতে এটা অন্যায় মনে হলেও তার দৃঢ় বিশ্বাস ছিল আফনান তার ভুল একদিন নিশ্চয়ই বুঝতে পারবে আর মাহাকে মেনে নিবে। আর বাকি রইল মাহা। মেয়েটার মন একদমই মাটির মতো, সেটাকে যেভাবে গড়ে নিবে সেভাবেই তৈরি হবে। মেয়েটা ওনার পরিবারকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাছাড়া এত আদরের মেয়েকে অন্যের ঘরে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারবেন না তিনি। সবকিছু ভেবে আফনান মাহার এই সিক্রেট বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। আফনান মাহাকে বলেন এই বিয়েটা তিনি ছাড়া অন্য কেউ জানবে না। আফনানকেও মাহাকেও সকলের সামনে নিজের সহধর্মিণী পরিচয় দিতে হবে না। শুধুমাত্র মৃত ভাইয়ের কাছে দেওয়া কথা রাখতে তিনি এই বিয়েটা দিচ্ছেন, এমনটাই বোঝান তিনি মাহা আফনানকে। শয্যাশায়ী অসুস্থ বাবার মুখের উপর না করতে পারেনি আফনান, না পেরেছে মাহা। সম্পূর্ণ হয়ে যায় তাদের শর্তের বিয়ে।
বাকি সবাই জানে মাহা বিয়েটা ভেঙে দিয়েছে। ফলস্বরূপ অনেকের আক্রোশের মুখোমুখি হতে হয়েছিল মাহাকে। সব দেখেও নীরব ভূমিকা পালন করেছিল আফনান, যেন মাহার থেকে সে কোনো প্রতিশোধ নিচ্ছে। বিয়ের পর থেকে সজ্ঞানে কখনো মাহার সাথে ভালো করে কথা বলেনি আফনান। কারণে অকারণে অপমান করে গেছে। সে চেয়েছে মাহা তাকে ঘৃণা করুক, ভীষণভাবে ঘৃণা করুক। কেননা সে ভেবেছিল তার পক্ষে মাহাকে ভালো রাখা সম্ভব না। সামান্য একটা কারণে মাহাকে ভুল বুঝে অবিশ্বাস করেছিল আফনান। আর এই অবিশ্বাস নিয়ে মাহার সাথে নতুন জীবন শুরু করতে চায়নি বলেই বাবাকে বলে বিয়েটা আটকে দিয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছেতেই মাহা আফনানকে এক হতে হয়। দুজনে না চাইতেও বিয়েটা হয়ে যায়। সেদিন মাহার অ্যাক্সিডেন্টের কথা শুনে পুরো দুনিয়া ঘুরে যায় আফনানের। মাকে হারিয়ে ফেলার তীব্র আতঙ্ক থেকে সে বুঝতে পারে মাহা ছাড়া তার জীবন অর্থহীন। ওই মুহূর্তের কথা মনে পড়লেও আটকে উঠে সে। তার জীবনে অন্য সব কিছুর আগে প্রয়োজন মাহার উপস্থিতি। মাহা একবার সুস্থ হয়ে ফিরে আসলে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবে সে। মাহার থেকে আর এক মুহূর্ত দূরে থাকা সম্ভব না তার। এতগুলো বছর নিজের বউ হিসেবে স্বীকৃতি না দিলেও মাহার উপর আপনার অধিকার বোধ ছিল প্রবল। এক মুহূর্ত নিজের চোখের আড়াল হতে দেয়নি সে মাহাকে, কিন্তু মাহাকে বুঝতে দেয়নি কখনো। নিজের সবটুকু দিয়ে মাহাকে ভালোবাসলেও প্রকাশ করেনি কখনো। যতবার মাহার সামনে এসেছে ততবার মনে মনে দুর্বল হয়েছে আফনান। ভেতরে লুকানো অনুভূতিগুলো ধাক্কাধাক্কি করে বেরিয়ে আসতে চেয়েছে, কিন্তু নিজেকে সামলে নিয়েছে সে। কিন্তু এইবার এসবের পরিসমাপ্তি ঘটাবে সে। নিজের ফোনটা দিয়ে মাহার ছবিটা বের করে তীক্ষ্ণ হাসে আফনান। অনেক ছাড় দিয়েছি এতদিন, এবার প্রতিনিয়ত আমার অসহনীয় ভালোবাসায় ঘায়েল হওয়ার জন্য তৈরি থাকো মাহা। ঘুমের মাঝে চিৎকার করে ওঠে মাহা। বেখেয়ালে পাশ ফিরতে গিয়ে কাঁধে চাপ পড়ায় অসহ্য ব্যথায় চিৎকার করে উঠেছিল সে। মাত্রই চোখ লেগে এসেছিল সানার। মুনিয়া ফজরের নামাজ পড়তে গিয়েছেন নামাজের রুমে। মাহার চিৎকারে দ্রুত কাছে এসে অস্থির হয়ে সানা এক নাকেরে জিজ্ঞেস করছেন, কি হয়েছে মাহা? কোথায় কষ্ট হচ্ছে? ডাক্তারকে ডাকছি আমি, একটু সহ্য কর। সানার হাত শক্ত করে চেপে ধরে মাহা কাঁদতে কাঁদতেই বলে, তোমার ছেলেকে ডাকো মামুনি, ওকে আসতে বলো প্লিজ। আপনাকে তো ডাকবই, ওর তো আসতে সময় লাগবে। আমাকে আগে ডাক্তারকে ডাকতে দে মা, হাতটা ছাড়। হাত ছাড়ে না মাহা। আগের ন্যায় চেঁচিয়ে বলে। প্লিজ মামুনি, ফোন করো ওকে। কি করবে বুঝতে পারছে না সানা। আফরানকে ফোন না দেওয়া অবধি শান্ত হবে না মাহা। তাই আগে ফোন দিয়ে তারপর ডাক্তারকে ডাকতে যাবে। মাকে আগে শান্ত করা দরকার। তাই ফোন বের করে আফনানের নাম্বার ডায়াল করে সে। মাহার রুমেই ঘুমিয়ে পড়েছিল আফনান। আধা ঘন্টাও হয়নি ফোন একবার বেজে উঠতেই ধরফুরিয়ে উঠে সে। এই ভোরবেলা কোথা থেকে ফোন আসতে পারে না দেখে আন্দাজ করতে পারছে আফনান। ফোন রিসিভ করে কানে দিতেই নিজের রুমে হাঁটে সে। উদ্দেশ্য রেডি হয়ে হসপিটালে বেরিয়ে যাওয়া। এইটুকু কমন সেন্স নেই? তোকে ডাক্তার হতে কে বলেছিল? মামুনি দেখো, তোমার ছেলে আবার বকছে। একদম ঢং করবি না মাহা। আজ আমি বাসা থেকে এসেছি দেখে এত অল্প সময় পৌঁছাতে পেরেছি। যদি আমি আরও দূরে থাকতাম, আমি ছাড়া কি অন্য ডাক্তার ছিল না? এই যে জেদ করে এতটা সময় তুই দেরি করলি, এই টাইমে তোর সিরিয়াস কিছু হয়ে গেলে? হয়নি তো। মাহা তুই কি বাচ্চা? আগে চেয়ে বেশ জোরে বলে ফেলল আফনান। ওদিকে মাহা আরও একটু গুটিয়ে নিল নিজেকে। আফনান এসেছে পর থেকে এইভাবেই তুমুল ছেড়ে চলেছে তাকে। সানা ফোন করার 15 মিনিটের মধ্যে ড্রাইভ করে হসপিটালে চলে আসে আফনান। ততক্ষণ মাহা ব্যথা সহ্য করে অপেক্ষা করছিল আফনানের। জেদ করে অন্য কাউকে ডাকতে দেয়নি। আফনান এসে এখানকার ডাক্তারদের সাথে কথা বলে দুটো মেডিসিন চেঞ্জ করে দিয়েছে। নিজে ভালো করে চেক করে ওষুধ খাইয়ে দিয়ে এখন মাহাকে ঝাড়ছে। তুমুল ঝাড়ি খেয়েও মিটিমিটি হাসছে মাহা। আফনানের এই বকাঝকা ভীষণ ভালো লাগছে তার। আফনান বাসায় গিয়েছিল 24 ঘন্টাও হয়নি। তাও মাহার মনে হচ্ছিল কতদিন আফনানকে কাছে পায়নি সে। তাই এতক্ষণ পর চোখের সামনে আফনানকে দেখতে পাচ্ছে, এই অনেক। এসব ঝাড়িটারির কাছে কিচ্ছু না। হাসছিস কেন খামোখা? মাহার দিকে চোখ পড়তেই মাহাকে হাসতে দেখে জানতে চায় আফনান। তোমার কথা শোনো। বেখেয়ালে উত্তর দেয় মাহা। আমি এতগুলো সিরিয়াস কথা বললাম আর তোর হাসি পাচ্ছে মাহা? আনবিলিভেবল।
দ্রুত হাত দিয়ে মুখ ঢাকে মাহা। বোকার মতো কি বলছিল সে? অন্যদিকে ফিরে দীর্ঘশ্বাস ফেলে আফনান। এই মেয়ে জন্ম থেকেই তাকে জ্বালাচ্ছে, এর থেকে আর নিস্তার নেই। মুনিয়া নামাজ পড়ে এসে মেয়েকে ব্যথায় কাতরাতে দেখে সেই যে পাশে বসেছিলেন এখনও সেভাবেই আছেন। অন্য সময় হলে আফনানের সাথে মিলে তিনিও এক হাত দেখে নিতেন মেয়েকে, কিন্তু এবার তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। বয়স হয়েছে, আগের মতো মানসিক জোরও নেই। মেয়েটা সুস্থ হয়ে বাসায় গেলেই শান্তি। আফনান মুনিয়ার কাছে যেয়ে ওনার হাত ধরে বলে, মামুনি চলো, তোমাকে আর মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি, বাসায় যেয়ে রেস্ট নেবে। আপনার কথা শুনে এক পলক মেয়ের দিকে তাকালেন মুনিয়া। মুহূর্তেই চোখ জোড়া ছলছল করে উঠল। এইভাবে মেয়েটাকে রেখে সে বাসায় যে শান্তি পাবে কি করে? ওর দিকে তাকিয়ে লাভ নেই মামুনি, ওটাকে কিভাবে সাইজ করতে হয় আমার জানা আছে। তোমরা চলো। মাকে দেখতে দেখতে বলল আফনান। মা চোরা চোখে একবার আফনানকে দেখে, সাথে সাথে এই দৃষ্টি ফিরিয়ে নেয়। চোখ পাকিয়ে তার দিকেই তাকিয়ে আছে আফনান। শুষ্ক ঠোঁট ভিজিয়ে কোনো মতে মাকে বলে, মা তোমরা বাসায় যাও, আমি ঠিক আছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে আবার এসো। সানার দিকে তাকিয়ে আবারও বলে, মামুনি তুমিও যাও, রাতে তো একটুও ঘুমাওনি। ছেলে মেয়ে দুটোর কাছে হার মানে সানা আর মুনিয়া। শরীরও আর সায় দিচ্ছে না, তাই শেষমেশ আফনানের কথায় রাজি হয় বাসায় রওনা হলেন। আফনান মামুনিদের তুলে দিয়ে কেবিনে আসলেও আরও আধ ঘন্টা পর। মা ততক্ষণে এক চোট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দরজা দিয়ে ঢুকতেই চোখাচোখি হলো দুজনের। আজ অদ্ভুতভাবে মাহার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আপনার দিকে ভালো করে তাকাতেও পারছে না, মাথায় শুধু সেদিনের কথাটাই ঘুরছে। আপনার কি সত্যিই তাকে ভালোবাসে? চোখ বন্ধ করে মাথাটা দুদিকে হালকা করে নাড়ে সে। এখন এসব ভাবলে আপনাদের সাথে আর কথাই বলতে পারবে না। কি হয়েছে, মাথা দোলাচ্ছিস কেন? কোনো সমস্যা? হেই রে, এটাও দেখে ফেলেছে। কথা ঘোরাতে বলে, তোমার তো ডিউটি মিস হয়ে গেল এই কয়দিন, আজকে আমি আগের চেয়ে বেটার ফিল করছি। তুমি আজ একবার হসপিটাল থেকে ঘুরে এসো, পেশেন্টরাও ওয়েট করছে হয়তো। ফ্লাক্স থেকে কাপে কফি ঢালতে ঢালতে মাহার দিকে তাকায় আফনান। দ্রুতই আবার কফি ঢালায় মন দিয়ে বলে, আর ইউ ক্রেজি? পরে পেশেন্টদের প্রেসক্রিপশনে লিখে দিব দিনে 8 বার জড়িয়ে ধরতে হবে, 3 বার খাবার খাইয়ে দিতে হবে, আর 2-1 বার কিসও করা। তুমি থামবে? কি সব বলছো? থামবো কেন? তোর সাথে থেকে থেকে তো এসবই করতে হচ্ছে আমার। তাই বললাম যে এখন রোগী দেখতে দিলে আমার হাত দিয়ে এসবই বের হয়ে যেতে পারে। কথাগুলো বলার সময় আপনার ভাবভঙ্গি ছিল অতি স্বাভাবিক, অথচ ওদিকে মাহাপায়না লজ্জায় বেডের নিচে ঢুকে যায়। আর লোকটা এসব উদ্ভট কথা কিভাবে বলছে? মা তো এরকম কিছু বলেনি। চোখ রাঙিয়ে প্রশ্ন করে, আমি তোমাকে এইসব কখন করতে বললাম? তুমি তো নিজেই জোর করে খাইয়ে দাও, আর বাকিগুলো তো। তুই বলিসনি? পাল্টা প্রশ্ন ছুড়ে আফনান। ঘাবড়ে যায় মাহা। ভাবে সে এমন কথা তো কোশমিন কালেও আফনানকে বলেনি, যে এসো আমাকে জড়িয়ে ধরো। আত্মবিশ্বাসের সাথে মাথা হেলিয়ে বলে, বলিনি তো। হাতের কাপটা পাশে টেবিলে রেখে মাহার থেকে এগিয়ে আসে আফনান। কাঠ হয়ে বসে থাকে মাহা। মুনিয়া কাল রাতে দুটো বেনি করে দিয়েছিল চুলে, এতক্ষণে সেগুলো এলোমেলো হয়ে কাটা চুলগুলো কপালে বরাবর এসে পড়েছে। মাহা খুবই সাবধানে সেগুলো সরানোর জন্য হাত ওঠাতেই ধরে ফেলে আফনান। নিজেই চুলগুলো গুছিয়ে কানের পেছনে গুজে দেয়। চোখে চোখ রেখে বলে, সব কিছু মুখে বলতে হয় না মাহা। এই যে তুই কারণে অকারণে আমাকে ডাকিস, কখনো তোকে পাশ ফিরিয়ে দেওয়ার জন্যে, কখনো শোয়া থেকে ধরে উঠে বসানোর জন্যে, ইঞ্জেকশন দেওয়ার সময় আমাকে আঁকড়ে বসে থাকার জন্যে, এগুলো থেকে আমি বুঝতে পারি মাহা তুই আমাকে কাছে চাচ্ছিস, খুব কাছে। এত সব হিসেব করলে তো আমি 8 বার কমই বলে ফেলেছি। আর বাকি রইল কিস। সারাদিন পরে পরে ঘুমালে এসব টের পাবি কিভাবে? কথাগুলো বলেই সরে আসে আফনান। পকেট থেকে ফোন বের করে কিচ্ছু করতে ব্যস্ত হয়ে যায়। ওদিকে নড়তেও ভুলে গেছে মাহা। কি বললো লোকটা এসব? মুখের উপর এসব এভাবে কেউ বলে? মাঝে লজ্জায় এখনো জ্ঞান হারায়নি এই ঠের। আপনার সাথে খোলাখুলিভাবে কখনো কথা হয়নি মাহার। যে ছেলেটা 2 মিনিট মাহার সাথে ভালো করে কথা অব্দি পড়েনি, সে আজ কথা তো বলছি, তাও এইভাবে। আজকের আফনানকে সে কোনোভাবেই আগের আফনানের সাথে মেলাতে পারছে না। প্রতিদিন তাকে নতুন নতুন ডোজ দিয়ে চলেছে আফনান। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ভ্রু কুচকায় মাহা। আফনান একটু আগে কি বলল? ও ঘুমিয়ে থাকে তাই টের পায় না?
মানেটা কি? ছি ছি ছি। তেতে উঠে বলে ফেলল, একটা মেয়ে ঘুমিয়েছিল, তুমি তো সুযোগ নিচ্ছিলে। তোমাকে তো ভালো ভেবেছিলাম। আমি কোনো মেয়ের সুযোগ নিচ্ছিলাম না। ফোনের দিকে চোখ রেখেই বলে আফনান। আশ্চর্য, আমি কি মেয়ে না? না। তো কি আমি ছেলে? সহসা উত্তর দেয় না আফনান। ফোনটা পকেটে রেখে পূর্ণ দৃষ্টিতে আগাগোড়া পরখ করে মাহাকে। অতঃপর নিরেট কণ্ঠে ঘোষণা করে। তুই আমার বউ? মাহা বিস্ময় বিভূত হয়ে চেয়ে আছে আফনানের দিকে। আফনানের টলমলে দৃষ্টি দেখে আজ আর অস্বীকার করা সম্ভব না যে আফনান সত্যিই তাকে ভালোবাসে। এই মুহূর্তের আগ পর্যন্ত এসবকে আফনানের সাময়িক মোহ মনে হলো, মাহার কাছে এখন তা দিনের আলোর মতো স্পষ্ট আর সত্যি মনে হচ্ছে। আফনান তাকে এই প্রথম বউ হিসেবে স্বীকার করলো। আসলে কি করলো? পরক্ষণে মন থেকে উত্তর আসে, হ্যাঁ করলো তো। এই উষ্ণ মুহূর্তটাকে পুরো দমে এমব্রেস করতে চায় সে, কিন্তু মনের মধ্যে এখনো কোনো একটা সূক্ষ্ম অভিমানের দেয়াল রয়ে গেছে, যা মা চাইলেও টপকাতে পারছে না। আপনাদের দেওয়া এই নরম মুহূর্তগুলো এই দেয়াল পুরোপুরি চূর্ণ করতে পারছে না। যখন পলকহীন চোখে আপনাদের দিকে তাকিয়ে থেকে আকাশ পাতাল ভেবে চলেছে মা, তখনই মাহার হাতগুলো ধরে মাহার পাশে বসে আফনান। পলকহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর মাহার দিকে, কাপা কণ্ঠে বলতে শুরু করে, তোর অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত আমি ভাবতাম পৃথিবীটা অনেক বড় মাহা, কিন্তু যেই মুহূর্তে হসপিটাল থেকে ফোনটা এলো, বিশ্বাস কর আমার সব কিছু থমকে গেছিল। তুই ছাড়া এক মুহূর্তের জন্যে অন্য কোনো চিন্তা ভিড় করেনি মাথায়। শুধু মনে হয়েছিল আমার সব কিছুর বিনিময়ে তোকে সুস্থভাবে ফেরত চাই। তারপর আইসিইউতে গিয়ে তোকে যখন প্রথম দেখলাম, ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারি আমার পৃথিবী আসলে তুই ছিলি মাহা। তুই ছাড়া আমার সব কিছু অস্তিত্বহীন। অথচ এর আগে আমি কখনো এটা বুঝতেই পারিনি। সমানে খারাপ ব্যবহার করে গেছি তোর সাথে, নষ্ট করেছি অনেকগুলো বছর, যা আমি চাইলে আমাদের জীবনের সেরা মেমোরিজ তৈরি করতে ব্যবহার করতে পারতাম। তোর আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো আমার জন্যে শেষ হয়ে গেছে মাহা। এর জন্য নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। কয়েক মুহূর্তের জন্য তোকে হারিয়ে ফেলার তীব্র আতঙ্ক থেকে আমি এতগুলো জিনিস উপলব্ধি করতে পেরেছি মাহা। সব কিছুরই ভালো খারাপ দুটো দিক থাকে বলে শুনেছি। তোর আমার গল্পে এটাই বোধ হয় ভালো দিক। এটুকু বলে ঠোক গেলে আফনান। কান্না নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সে। মার সামনে দুর্বল হতে চায় না সে, শুধু নিজের মনের কথাটুকু ঠিকঠাক বলতে পারলেই তার কাজ শেষ। বাকিটা মাহার সিদ্ধান্ত। তাকে কাঁদতে বা দুর্বল হতে দেখলে মাহা হয়তো নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। আফনানের ইচ্ছেটাই মেনে নেবে। আফনান তো তা চায় না। সে চায় মাহা সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভালোবেসে মন থেকে আপন করে নিক তাকে। মাহার চোখ থেকে তপ্ত জলধারা অবিরাম গড়িয়ে পড়ছে। আফনানের এতটা ভালোবাসা, এত গভীর অনুভূতিও তার ভাগ্যে ছিল। আচমকাই মাহার বাম হাতটা টেনে নেয় আফনান। পরপর তাতে ধরিয়ে দেয় ছোট্ট একটা ভেলভেট বক্স। মাহার হাতে রেখে বক্সটা খুলতেই জল করতে দেখা যায় একটা ডায়মন্ডের রিং। তার দিকে দুজনে নির্নিমেষ তাকিয়ে থাকে কিছুক্ষণ। রিং থেকে চোখ সরিয়ে আফনানের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপ করে মাহা। প্রশ্ন বুঝলেও মুখে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না আফনান। উঠে দাঁড়িয়ে মাহার কপালে সময় নিয়ে ঠোঁট ছোঁয়ায় সে। পবিত্র অনুভূতির আবেশে চোখ বন্ধ করে ফেলে মাহা। এটা নিশ্চয়ই স্বপ্ন। মাহা আমার দিকে তাকা। তাকায় না মাহা। চোখ মিললে যদি স্বপ্ন শেষ হয়ে যায়। তোকে তাকাতে বলেছি। ধমকের আভাস পেয়ে আস্তে আস্তে ভেজা চোখ খুলে আফনানের চোখের দিকে তাকায় মাহা। মৃদু হাসে আফনান। গালে হাত রেখে কিছুটা সময় নিয়ে বলে, হ্যাপি অ্যানিভার্সারি বউ। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুই পাশে থাকলে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। যদি মন থেকে আমাকে ভালোবেসে মেনে নিতে পারো, তাহলে আমাকে এই রিংটা দিও। আমি খুব যত্ন করে পরিয়ে দিব। চোখের জল বাঁধ ভাঙে মাহার। নাকটি নিয়ে এক হাতে চোখ মুছিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে সে। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না কোনো মতেই। কয়েকবার চেষ্টা করতে কান্নার তোপে হেঁচকে উঠে যায় মাহার। আফনান এগিয়ে আসে আরও একটু, মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হও পাখি, তোমার শরীর যে ভালো নেই। শান্ত হয় না মাহা। দু হাতে আফনানের গলা আঁকড়ে ধরে বলে, আমাকে কেন সেদিন অবিশ্বাস করেছিলে আফনান? যার জন্য তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেও
আপন করে নিতে পারছি না আমি। আমার যে খুব খুব কষ্ট হচ্ছে আজকের দিনে তোমাকে ফিরিয়ে দিতে। চকিতে আলগা হয় আফনানের হাতের বাঁধন। মাকে ছেড়ে সরে আসে সে। তার আশঙ্কা যে এভাবে সত্যি হয়ে যাবে ভাবেনি আফনান। মা ভোলেনি সেদিনের কথা। আফনান আগেই ধারণা করেছিল মাহাকে যে ব্যক্তি এত সহজে অবিশ্বাস করে, তার লয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে, তাকে আর যাই হোক মাহা লাইফ পার্টনার হিসেবে এত সহজে মেনে নিতে পারবে না। এতগুলো বছর ধরে মাহাকে চেনেছে, তার ব্যক্তিত্ব সম্পর্কে এটুকু ধারণা আপনাদের ছিল। আছে। আলগোছে হেসে বলেন, শাস্তি দিচ্ছিস? আচ্ছা দে, তোর অধিকার আছে। আমি অপেক্ষা করব, যত ইচ্ছা অপেক্ষা করা আমাকে। কিন্তু একটা কথা শুনে রাখ মাহা, যেই মুহূর্ত থেকে তুই আমাকে লাইফ পার্টনার হিসেবে মেনে নিবি, তোর উপর একচ্ছত্র অধিকার আমার হয়ে যাবে। এই আংটি তুই পরবি নিজ ইচ্ছায়, কিন্তু খোলার অধিকার আমার মৃত্যুর আগ পর্যন্ত পাবি না। আমি খুবই স্বার্থপর মাহা, সো কল্ড ডোমিনেটিংও বলতে পারিস। তুই জড়িয়ে আছিস এমন কোনো বিষয়ে ন্যূনতম কনসিডার আমি করব না। তোর ব্যাপারে আমার সিদ্ধান্তই হবে শেষ। তাই আমার হওয়ার আগে ভেবেচিন্তে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিবি। মাহা তাকিয়ে থাকে আফনানের দিকে। লোকটার চোখের ভাষা আজ একদমই ভিন্ন মনে হচ্ছে। আফনানের এতটা গভীর দৃষ্টি আগে কখনো পরখ করেনি সে। পেরিয়েছে কয়েক মুহূর্ত, কেবিনে এখন শুনশান নীরবতা। মাহার বাইশটা ঠিক করে দিয়ে আশেপাশে জিনিসগুলো গুছিয়ে মাহাকে ধরে শুইয়ে দেয় আফনান। এই অবস্থায় মেয়েটাকে মানসিক চাপ দেওয়াটা একদমই উচিত হয়নি। নিজের উপরই রাগ হচ্ছে, অথচ বোকা আফনান বুঝলই না মাহাকে কতটা চাপ মুক্ত করেছে সে আজ। আফনানের সুপ্ত অনুতাপ দেখে হাসি মাহা, ভাবে, অনেক ভুগিয়েছ আমাকে, এটুকু তো তোমাকেও ভুগতে হবে আফনান। জ্ঞান হওয়ার পর থেকে যাকে নিজের উপর সব অধিকার দিয়ে দিয়েছিলাম, আজ আলাদা করে তাকে কি দিতাম? এসব অপেক্ষা অভিমান তো বাহানা মাত্র। আমাকে অনেক কাঁদিয়েছ এতদিন, তার জন্য এই মিষ্টি শাস্তিটুকু দিলাম তোমাকে। দেখি তোমার অপেক্ষার দৌড় কতটা। পুরোনো অ্যালবাম বের করে ছেলে মেয়েদের ছবি দেখছেন সানা। ছবিতে হাত বুলিয়ে সাথে আকাশ পাতাল ভেবে চলেছেন। মাহার প্রতি আফনানের এই কনসার্ন নতুন করে ভাবাচ্ছে তাকে। তার ছেলেটা যে মাহা ছাড়া কিচ্ছু বোঝে না বেশ আগে বুঝতে পেরেছিলেন তিনি। তাই বিয়েটা ভেঙে যাওয়ার পরও মাহার প্রতি আফনানের অনুভূতিকে নীরবে সমর্থন করে গেছেন তিনি। ভেঙে যাওয়া সম্পর্কটা নতুন করে জুড়ে দেওয়ার ভাবনাটাকে প্রশ্রয় দিচ্ছেন বারবার। আগেরবার মাহা যে কারণেই বিয়েটা ভেঙে থাকুক না কেন, এবার তার দৃঢ় বিশ্বাস মাহা আফনানকে ফিরিয়ে দিতে পারবে না। অযথা দূরে থেকেই কষ্ট পাচ্ছে ছেলে মেয়ে দুটো। মায়েদের সামান্য উদ্যোগে যদি ওরা নতুন করে জীবন শুরু করার সুযোগ পায়, ক্ষতি কি? অ্যালবামটা যত্ন করে তুলে রেখে মুনিয়ার রুমে পা পাড়ায় সানা। ওদের বিয়েটা যে করেই হোক দ্রুত দিয়ে দিতে হবে। মুনিয়ার রুমে বসে আছেন সানা। নানা কাঠখড় পুড়িয়ে চার আড্ডার মাঝখানে বিয়ের প্রসঙ্গটা তুলেছিলেন তিনি, কিন্তু শোনা মাত্রই নাকচ করে দিয়েছেন মুনিয়া। তখন থেকে এনাকে বুঝিয়ে যাচ্ছে মাহা আফনানের বিয়েটা হলে সবার জন্যই ভালো, কিন্তু ইনি বুঝতেই চাইছেন না। ওনার একটাই কথা, মাহার কোনো বিশ্বাস নেই আবারও বিয়েটা ভেঙে দিয়ে আফনান আর পরিবারের সবাইকে বাইরের মানুষের কাছে ছোট করবে। উনি বেঁচে থাকতে আফনানকে এক কষ্টও দুবার দিতে পারবেন না। তাছাড়া মাহাকেও ওর বিয়ের বিষয়ে কিছু বলবেন না তিনি। মেয়েটা যা পারে করে। বেশ খানিক্ষণ বুঝিয়ে ক্লান্তির শ্বাস ফেলে সানা। এই মামে দুটোই ভীষণ জ্বালাচ্ছে। আচ্ছা মুনিয়া, আমাকে বল তো, আমি চাচি হয়ে যা বুঝতে পারছি, তুই মা হয়ে কি তার শিখি ভাগও বুঝতে পারছিস না? ওরে, তোর মেয়ে সত্যি আফনানকে ভালোবাসে? এই কথা মাহা নিজে এসে বললেও আমি বিশ্বাস করব না আপা। ও যদি সত্যি আফনানের ভালোবাসতো, অন্তত ওর সম্মানটা সকলের সামনে রাখতো। বিরক্তি নিয়ে বললেন মুনিয়া। এখন আমি বুঝতে পারছি মাহাটা এত জেদি কোথা থেকে হয়েছে। তবে আমার জেদও কম নয় মুনিয়া, তুইও শুনে রাখ, মাহার বিয়ে আমি আপনার সাথেই দিব, পারলে আটকে দেখা। কড়া কণ্ঠে মুনিয়ার মুখের উপর কথাগুলো বলে প্রস্থান করলেন সানা। সেদিকে তাকিয়ে ফিকে হাসলেন মুনিয়া। তার মেয়েটা এমন সৌভাগ্য পেয়েও হেলায় হারাচ্ছে। সানার মতো শাশুড়ি, আপনাদের মতো বর সারা পৃথিবী খুঁজেও নিয়ে আসতে পারবে না মাহা। অথচ সময় থাকতে মেয়েটা তা বুঝতে পারছে না। মাহা, এই মাহা, ওঠ, লাঞ্চের সময় হয়ে গেছে, উঠে খেয়ে নে। আপনাদের ডাক উপেক্ষা করে একটু নড়চড়ে আবারও গভীর ঘুমে তুলিয়ে যায় মাহা।
মাত্রই ঘুমটা গাঢ় হয়েছে অমনি ওনার ডাকাডাকি শুরু। মনে মনে রেগে গেলেও প্রকাশ করছে না আফনান। সকালের পর থেকে এমনিতেই মেজাজটা ঠিক নেই। শুয়ে বসে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। আর ঠিক যার কারণে এই অবস্থা, সে দিব্যি আরামে ঘুমাচ্ছে। মাহা তুই উঠবি নাকি আমি চলে যাব? কোমরে হাত গুজিয়ে মাহাকে চাপা হুমকিটা দেয় আফনান। সে জানে কাজ হলে এতেই হবে। মনে মনে 5 কোণার প্রস্তুতি নেয় সে। এর মধ্যে মাহা উঠবেই। 1, 2, 3, আর গুনতে হয় না। অসুস্থ শরীর নিয়ে কোনো মতে দ্রুত উঠে বসে মাহা। ঘুম ঘুম চোখে মুখ দিয়ে বিরক্তি প্রকাশ করে সে। ঘুমে থাকলেও আফনানের কথাগুলো কানে ঠিকই যাচ্ছিল। তাই তো আফনান চলে যাবে শুনে বাধ্য হয়ে উঠে বসতে হলো। কি হয়েছে তোমার? মাত্রই তো ঘুমালাম, এখনই ডাকছো কেন? মাত্র ঘুমিয়েছিস? এখন 1:30 বাজে মিস মাহা, আপনি ঘুমিয়েছিলেন 8:30টায়। ঘড়ি ইশারা করে বিদ্রূপের স্বরে বলে আফনান। ঘুমিয়েছি তো, কি হয়েছে? কিছু হয়নি তো তোতলাচ্ছিস কেন? আমি অসুস্থ মানুষ, ঘুমাতেই পারি, এভাবে হুমকি দিয়ে ডেকে তোলার মানে কি? আমি তোকে ঘুমাতে বারণ করিনি। দুপুরের খাবার আর ওষুধগুলো খেয়ে আবার ঘুমাস। ওকে, নাও খাইয়ে দাও। মাথা এগিয়ে বলে মাহা। সব সাজিয়ে দিয়েছি, খেয়ে নে। হাতের প্লেটটা মাহার দিকে বাড়িয়ে দিয়ে বলে আফনান। ওদিকে অবাক হয়ে গোল গোল চোখে আফনানের দিকে তাকিয়ে আছে মাহা। অন্য সময় তো এই লোক নিজে সেধে খাইয়ে দেয়, এখন কি হলো? আমি ডান হাতে কিভাবে খাবো? কাঁধে ফ্র্যাকচার না? বাম হাতে স্পুন দিয়ে খা। আফনানের ভাবলেশীন উত্তরে মুহূর্তেই বিষিয়ে গেল মাহার মন। আফনানের হাত থেকে খাবারের প্লেটটা এক প্রকার কেড়ে নিয়ে জেদ করেই ডান হাতে খাওয়ার চেষ্টা করে সে। বেকায়দায় টান পড়ায় কাঁধে ভালোই ব্যথা পায় মাহা। চোখ বুঝে সহ্য করে নেয় ব্যথাটা। চোখ থেকে 2 ফোঁটা পানি কুড়িয়ে পড়ে। তখনই প্লেটটা টেনে নেয় আফনান। চামচে খাবার তুলতে তুলতে অভিমানী কণ্ঠে বলে, পুরো পৃথিবীতে তুই একমাত্র আমাকেই পাশ চালানোর জন্যে এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি খুব দরকার ছিল? তোর সামান্য ব্যথাও যে আমার বুকে ছুরির মতো আঘাত করে, তুই বুঝতে পারিস না? শীতল হয় মাহা দৃষ্টি। চোখ মুছে আফনানের দিকে তাকিয়ে বলে, তুমি খাইয়ে দাওনি দেখেই তো রাগ হয়েছিল, তাই এরকম করে ফেলেছি। সকালে আমার সাথে দূরত্বের রাস্তাটা প্রশস্ত করে আবার কেন আমাকে কাছে ডাকছিস মাহা? বুকের ভিতর টনটনে ব্যথা অনুভব করে মাহা। মানুষটাকে বেশি কষ্ট দেওয়া হয়ে গেল না তো? বাকিটা সময় আর কোনো কথা বলে না মাহা। আপনাদের হাতে চুপচাপ খাবারটুকু শেষ করে। খাওয়া শেষ হতেই আপনার উঠে যেতে নিলে দ্রুত ওর হাত আঁকড়ে ধরে মাহা। ঘুরে তাকায় আপনার ধরে থাকা হাতের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন ছড়ে, আবার কি দাবি? আমার ফোনটা দাও না, এতক্ষণ ঘুমিয়েছি, এখন সময় কাটবে কি করে? একটু ফেসবুকে নিউজ ফিডটা দেখি বসে বসে। তোর ফোন ভেঙে গেছে। বিকালে মামুনিরা এলে আমি বেরিয়ে নতুন একটা কিনে আনবো। এখন আমারটা চালা, ফেসবুক লগ ইন করাই আছে। পকেট থেকে নিজের ফোন বের করতে করতে বলে আফনান। হাত বাড়িয়ে ফোনটা টেনে নেয় মাহা। পৃথিবীর সব থেকে মিষ্টি হাসিটা আফনানের দিকে ছুঁড়ে বলে, কিনে আনতে হবে না, আমি তোমারটাই চালাবো, দরকার পড়লে তুমি একটা কিনে নিও। মাহার হাসিটা সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত পলক ফেলে না আফনান। মেয়েটা হাসি থামিয়ে ফোনে মনোযোগী হলে অন্যদিকে ঘুরে স্বস্তির হাত ছাড়ে সে। ভাবে, নিজেই কথা দিয়ে আঘাত করিস, আবার নিজেই এই মারাত্মক হাসিটা দিয়ে আঘাতটুকু মুছে ফেলিস। আর কতভাবে মুগ্ধ করবি তুই আমাকে মাহা? এই FCPS পার্ট 2 এর রেজাল্ট বেরিয়েছে। মাহার কথায় ধ্যান ভাঙে আফনানের। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলে, হ্যাঁ তো? তো মানে তোমার রেজাল্ট দেখোনি এখনো? আমি দেখিনি। তখন সাত কল দিয়ে বলল পাস করেছি। সাথে সাথেই এক প্রকার চেঁচিয়ে উঠল মাহা। এই খবরটা তুমি আমাকে এখন দিচ্ছ? আর তোমাকে যে এতগুলো মানুষ গুড উইশ পাঠাচ্ছে ফেসবুকে, সেগুলোও দেখোনি? আমি তো এখন এগুলো না দেখলে জানতেও পারতাম না যে রেজাল্ট বেরিয়েছে আর তুমি পাশ করে গেছো। আরে আস্তে, এত চেঁচাচ্ছিস কেন? লোক জড়ো করতে চাস? এই, তুমি কেমন মানুষ? এরকম একটা নিউজ শুনো কি করে এমন চুপচাপ আছো? একটা মানুষের ড্রিম থাকে, আর তুমি কতটা হার্ড ওয়ার্ক করেছিলে এর জন্য, মনে নেই? সব মনে আছে। তাহলে মাহা, তোকে সকালে একটা কথা বলেছিলাম, বিশ্বাসও করিসনি আর মনে রাখার প্রয়োজনও বোধ করিসনি। সরু চোখে তাকায় মাহা। কি বলতে চাইছে আপনার? আমি তোকে বলেছিলাম মাহা,
তোর অ্যাক্সিডেন্টের পর থেকে এক মুহূর্তের জন্যেও অন্য চিন্তা আমার মাথায় আসেনি, আর সেখানে এসব তুচ্ছ বিষয়ের তো প্রশ্নই ওঠে না। ভাষা হারিয়ে ফেলেছে মাহা। ছলছল চোখে আপনাকে দেখছে কেবল। কি দিয়ে গড়েছেন সৃষ্টিকর্তা একে? এই মানুষটার এত ভালোবাসার ঋণ তো সে সারা জীবনেও শোধ করতে পারবে না। বাম হাতে ভর দিয়ে সাবধানে উঠে দাঁড়ায় আহা। আপনার কিছু বলতে যাবে তার আগে হালকা হাতে জড়িয়ে ধরে আপনাকে। থমকে যায় আপনার। অপ্রত্যাশিত ঘটনায় অনড় হয়ে গেছে। বুকে মুখ গুজেই মাহার উচ্ছল কণ্ঠ শোনা যায়। কংগ্রাচুলেশন মিস্টার আফনান, তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই পাশে পাবে আমাকে। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তো তুই মাহা। আপনাকে এক হাতে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে মাহা। আমার না হয় এক হাত ভাঙা, তোমার তো দু হাতই ভালো আছে নাকি? শব্দ করে হেসে ফেলে আফনান। দু হাতে মাহাকে বুকে আগলে নিয়ে বলে, তুই কিন্তু নিজে ধরা দিয়েছিস পাখি, এরপর আমাকে সামলাতে পারবি তো? সোমবারে ঝলমলে বিকেলের সাথে ঝলমলে মাহার মন। আজ কতদিন পর বাসায় ফিরেছে সে। ফেরার সময় সে খুব জেদ করেছিল রিক্সা করে ফেরার জন্য। হসপিটালের ফিনাইলের গন্ধে দম বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। এতদিন পর অবারিত আকাশের নিচে একটু মুক্ত শ্বাস নিতে চেয়েছিল সে, কিন্তু মামার কড়া নির্দেশে গাড়িতেই ফিরতে হলো। মাহার ভালো মানুষ মামাটা এতটা বদলে গেল কি করে? মাহা বুঝতেই পারল না। সে একটা আবদার করলো অথচ সেটা মামা রাখলো না। এটা মাহা বিশ্বাস করতে পারছে না। এই নিশ্চয়ই আপনাদের কারসাজি। মামাকে আগেই সাবধান করে দিয়েছে মাহার কোনো কথা যাতে না শোনা হয়। সকালে মাহার ডিসচার্জের সময় বিশেষ কাজের কারণে থাকতে পারেনি আফরান। সে নিয়ে মাথা ব্যথা নেই মাহার। এতদিন অনেক করেছে লোকটা। ডিউটি বাদ দিয়ে এতদিন দূরে থাকা মোটেও উচিত হয়নি তার। আপনার নিজে না থাকতে পারলেও ওর মামাকে ডেকে এনেছে। মামা আর মামনিরাই সব ফর্মালিটিস শেষ করে এক প্রকার গার্ড দিয়ে বাসায় নিয়ে এসেছে মাহাকে। আপনার বাসায় ফিরল সন্ধ্যা নামার আগ মুহূর্তে। বাসায় ঢুকিয়ে সানাকে দেখতে পেয়ে অস্থির কণ্ঠে প্রশ্ন করলো, মাহা কোথায় মা? ওর শরীর ঠিক আছে? বাসায় আনার পর নতুন কোনো কমপ্লিকেশন হয়নি তো? সানা এগিয়ে এসে আপনার কাঁধে ব্যাগটা নিতে নিতে বললেন, মাহা ভালো আছে? কোনো সমস্যা হয়নি? হ্যাঁ রে, আমাদের উপর কি এতটুকু ভরসা নেই তোর? সেটা বলিনি মা, এতটা রাস্তা এসেছে, ঝাঁকিতে কোনো প্রবলেম হলো কি না তাই জানতে চাচ্ছিলাম। এতটা রাস্তা আর কোথায়? তাছাড়া এসেছে তো গাড়িতে। সানা আর আফরানের কথাবার্তার মাঝখানে সমস্যার হাসির আওয়াজ শুনে দুজনে একসাথে ভেতরের দিকে তাকায়। আওয়াজের উৎসের দিকে তাকিয়ে আফরান ভ্রু কুচকে প্রশ্ন করে, বাসায় কে এসেছে মা? মাহার ফ্রেন্ডরা এসেছে। তুই নাকি ওদের বলিসনি মাহা কোনো হসপিটালে ছিল? আজ ওরা তোর মামনিকে কল করে পরে বাসায় এলো মাকে দেখতে। মাহার কোন ফ্রেন্ড? এই বাসায় আগে এসেছে এরা? সবাইকে তো ঠিক চিনতে পারিনি। 3টা মেয়ে আর একটা ছেলে ছিল। মাহমুদ নাম বোধ হয়। যত্র উঠে দাঁড়ায় আফরান। এতক্ষণ সোফায় বসে জুতো জোড়া খুলতে খুলতে মায়ের সাথে কথা বলছিল সে। মাহমুদের নামটা শুনে মুহূর্তে অস্থির মেজাজটা আরও বিগড়ে গেল তার। 1 মিনিট, ওরা কি মাহার রুমে বসেছে নাকি আবার? এই সময় মাহার জন্যে এত হইচই কোলাহল ঠিক না, জানে না ওরা কোথায় বসিয়েছে ওদের? আচমকা ছেলের রেগে যাওয়ার কারণ বুঝতে পারলে না সানা। মাহা অসুস্থ, ওকে দেখতে লোকজন আসবে, এতে রেগে যাওয়ার কি হলো? আপাতত ছেলের প্রশ্নে উত্তর দেওয়ার জন্য মুখ খুলেন তিনি। মাহার সাথে মাহার রুমে বসেছে? মাঝপথে কথা টেনে নিয়ে রেগে বলে ফেলল আফরান। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে মা যেই মুহূর্তে বলবে ওরা মাহার রুমে, তৎক্ষণাৎ মাহার দফা করবে সে। মাহার সাথে তোর মামুনির রুমে বসেছে। মাহা তো বিকেল থেকে ওখানেই ছিল, তাই ওরা আসার পর ওদেরকে ওখানে পাঠিয়েছি। আর কথা বাড়ায় না আফরান, সোজা হেঁটে নিজের রুমে চলে যায়। সানা হাতের ব্যাগটা রুমে রেখে এসেছে কিচেনে পা বাড়ায়। তোরা কষ্ট করে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। সবার দিকে এক এক করে তাকিয়ে বলল মাহা। মাহা দুপাশে বসেছে মায়া আর আখি। মাহমুদ দাঁড়িয়ে আছে মাহার মাথার পাশে, আর মিতু বসেছে পাশের চেয়ারে। এরই মধ্যে মায়া আর আখি মাহার বেস্ট ফ্রেন্ড, আর ওর ব্যাচ ছেলেদের মধ্যে একমাত্র মাহমুদের সাথেই প্রয়োজনে টুকটাক কথা হয় মাহার। মাহমুদ বোধহয় একা আসতে লজ্জা পাচ্ছিল, তাই ওদের সাথে চলে এসেছে। তবে মিতু কেন এসেছে এখনো বুঝে উঠতে পারেনি মাহা।
মিতুর সাথে ওর তেমন একটা সখ্যতা ছিল না কখনো, অন্য ক্লাসমেটদের মতোই ছিল। তবে যাই হোক, মাহার খারাপ সময় মেয়েটা এসেছে ভেবে এত প্রশ্নকে পাত্তা দিল না মাহা। আমরা তো আরও আগে আসতে চেয়েছিলাম, তোদের কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, তাই আসতে লেট হলো। হ্যাঁ, আজকে মাহমুদ কিভাবে যেন আন্টির নাম্বারটা কালেক্ট করে, তারপর কল দিয়ে আমাদের নিয়ে এলো। আখি আর মায়ার কথা শেষ হতেই মাহমুদের দিকে তাকে মিতু মুচকে এসে বলল, ইয়েস, অল ক্রেডিট গোজ টু মাহমুদ। সবার কথার প্রেক্ষিতে মাহমুদ মেকি হাসলো কেবল। মাহার এই অবস্থা শোনার পর এই কয়েকটা দিন সে কীভাবে পার করেছে সেই জানে। সেসব মনে করে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। সবার কথার মাঝখানে আবারও মৃত্যুর দিকে চোখ গেল মাহার। মেয়েটা এখনও মাহমুদের দিকে নির্নিমেষ তাকিয়ে আছে, ঠোঁটের কোনায় মৃদু হাসি। বিচক্ষণ মাহার কাছে যেন স্পষ্ট হয়ে গেল বাকিদের সাথে মৃত্যুর এখানে আসার কারণ। মেয়েটা মাহমুদের আশেপাশে থাকতে, তার সাথে এক্সট্রা কিছু সময় কাটাতে বাকিদের সাথে এখানেও চলে এসেছে। এর মাঝেই রুমে অস্থির পায়ে প্রবেশ করলো আফনান। তাকে দেখেই যে যার জায়গা থেকে হুড়মুড়িয়ে উঠে সালাম দিয়ে সরে দাঁড়ালো। সিনিয়র হিসেবে আফনান ভীষণ স্ট্রিক্ট। হসপিটালে সবাই মোটামুটি সমঝে চলে তাকে, তার উপর এরা সবাই ইন্টার্ন। পান থেকে চুন খসলেই আপনার তাদের খবর করে দিতে পারে, তাই একরকম ভয়ে গুটিয়ে গেল সবগুলো। আফনানের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তার মতো মাহার কাছে এসে কপালে গালে হাত দিয়ে টেম্পারেচার চেক করলো। পাশের টেবিল থেকে পানি নিয়ে নিজের হাতে করে আনা ওষুধ মাহার মুখে দিয়ে পানির গ্লাসটার সামনে ধরল। মাহা কিছু বলারও সুযোগ পেল না। লোকটা যেন ঝড়ের গতিতে এসে ঝড়ের গতিতে ওষুধটা মুখে ঠুসে দিল। কথা নেই, বার্তা নেই। আফনানের দিকে তাকাতেই সে চোখ রাঙিয়ে বলল, দুপুরে 4টা ওষুধ খাওয়ার কথা, একটা বাদ দিয়েছিলি কোন খুশিতে? তুমি এসে ঠুসে খাওয়াবে তাই, যত সব। বিড়বিড় করে বলে মাহা। ওষুধ খাবে ভালো কথা, তাই বলে সবার সামনেই হবে? সে কি বাচ্চা? কি বললি, জোরে বল। আফনানের শুকনো ঝাড়ি শুনে বাকিরাও এক পা পিছিয়ে গেল বোধ হয়। আপনার কিছু একটা আন্দাজ করে ওদের দিকে ফিরে বলল, মাহার এখন রেস্ট প্রয়োজন, তোমরা রাতে খেয়ে যেও, মা তোমাদের টেবিলে ডাকছেন। আপনাদের বলতে দেরি নেই, ওরা মাহাকে কোনো মতে হাত উঁচিয়ে বাই বলেই ধাক্কাধাক্কি করে রুম থেকে বেরিয়ে গেল। এতক্ষণ যেন দম আটকে ছিল। ওরা বেরিয়ে যেতেই শব্দ করে দরজা আটকে দিল আফনান। বিছানা বসে মৃত কেঁপে উঠল মাহা। আফনান দ্রুত এগিয়ে মাহার পাশ ঘেঁষে বসে ওর এক হাত চেপে ধরল, সাথে কর্কশ কণ্ঠে বলল, ওদের সাথে এত হাহা হি করছিলি কিসের জন্যে? হাহা হিহি করছিলাম কোথায়? ওরা তো আমাকে চিয়ার আপ করছিল। মৃদু কণ্ঠে উত্তর দিল মাহা। ওরা জানলো কি করে তুই বাসায় এসেছিস? আমাকে তো কেউ ফোন দেয়নি, তাহলে কার কাছে জানলো? মাহমুদ ফোন করেছিল মাকে, ওই সবাইকে বলেছে। সন্দেহের তীর ঠিক নিশানায় লাগাতেই দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো আফরান। মাহাটা কেন যে বুঝতে পারছে না এই মাহমুদের মধ্যে কোনো গন্ডগোল আছে। মাহার দিকে নীরব হুমকি ছুড়ে বলে, মাহমুদকে যেন তোর আশেপাশে না দেখি। ভ্রু কুচকায় মাহা। মাহমুদকে নিয়ে এনার সমস্যা কোথায়? প্রতিবাদ জানিয়ে বলে, মাহমুদের উপর এত রেগে যাচ্ছ কেন? পুরো ক্যাম্পাসে ওর মতো অমায়িক ছেলে আর পাবে? তাই না? চল তাহলে তোদের দুটোকে ক্যাম্পাসের বারান্দায় বেঁধে রেখে আসি। দুজনকে এতই যখন বুঝিস। বেঁধে রাখতে হবে না, ওকে বললে হাত ধরে ভালোবেসে এমনিতেই নিয়ে যাবে। মাহা। আপনার এই হুঙ্কারে আরেকবার কেঁপে ওঠে মাহা। বুঝতে পারে রাগের মাথায় মুখ ফসিয়ে কি বলে ফেলেছে। পরিস্থিতি সামলাতে আমতা আমতা করে বলে, মানে বন্ধু হিসেবে ভালোবাসার কথা বলেছি আর কি। পিটপিট করে আফনানের দিকে একবার তাকিয়ে তার রক্তচক্ষু দেখে সাথে সাথে এই দৃষ্টি সরিয়ে আনে মাহা। এই অবেলায় আপনাকে রাগিয়ে দিয়ে কোন বিপদ ডেকে আনলো কে জানে। নীরবতায় কেটে যায় কিছুক্ষণ। এবারে মাহার দিকে ভালো করে তাকায় আফনান। মেয়েটা ভয়ে চুপসে গেছে। এসেছে পর থেকে মাহার সাথে ভালো করে কথা অবধি বলেনি সে। নরম হয় আপনারের কণ্ঠ। রাতে সময় মতো খেয়ে নিস, মাকে বলে দিয়েছি মেডিসিন দিয়ে দিবে। আমাকে আবার হসপিটালে যেতে হবে। না। চেঁচিয়ে উঠে মাহা। কপাল কুচকে আফনান। না মানে? মাত্রই তো এলে, আবার হসপিটালে কেন যেতে হবে? মেয়েটার উৎকণ্ঠা দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে হাসে আফনান। মেয়েটা যে আফনানে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠেছে তার বুঝতে বাকি নেই আফনানের। মাহার মাথায় আলতো হাত বুলিয়ে বলে, এরকম যে আজই প্রথম হচ্ছে তা তো নয়। সব জেনেও বারবার ভুলে যাচ্ছিস কেন মাহা? মাথা থেকে আফনানের হাতটা নামিয়ে নিজের কোমল দুহাতে আঁকড়ে ধরে মাহা।
আমার ভালো লাগে না। আর প্রশ্ন করে না আফরান। মাহার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কেবল কিছু সময় পর ঘড়ির দিকে তাকিয়ে বলে, চল তোকে রুমে দিয়ে আসি, নাকি এখানেই থাকবি? না, যাবো তো, নিয়ে যাও। মাহার চঞ্চল কণ্ঠ শুনে আবারও হেসে ফেলে আফনান। একটা একটা করে দিন যাচ্ছে আর মাহা ক্রমশই সুস্থতার দিকে ধাবিত হচ্ছে। তার শরীর মন দুটোই এখন আগের চেয়ে অনেক ভালো। ওদিকে মাহা সুস্থতার সাথে পাল্লা দিয়ে সানার মনে চলছে মাহা আফরানের বিয়ের প্রস্তুতি। অথচ ভদ্রমহিলা জানতেই পারল না তার প্রয়াত স্বামী দূরদর্শিতার কারণে এই বিয়ের কাজটা 3 বছর আগেই সম্পন্ন হয়ে গেছে। বিকেলে চাটা হাতে নিয়ে মাহা রুমে এলেন সানা। বলবে বলবে করেও যে কথাটা এতদিন বলতে পারেনি, আস্থা বলার জন্য পুরোপুরি মনস্থির করে এসেছেন তিনি। সানাকে আস্থা দেখেই প্রফুল্ল হাসলেও মাহা উঠে গিয়ে হাত ধরে টেনে এনে নিজের পাশে বসালো। এই যে প্রতিদিন আমার জন্য চা নিয়ে এসো তুমি, কখনো বিরক্ত লাগে না মামুনি? হ্যাঁ লাগে তো, তবে যেদিন তোরা কেউ বাসায় থাকিস না, সারা বিকেল করার মতো কিছু না পাই, তখন খুবই বিরক্ত লাগে। মনে হয় কেন যে দুটোকে একসাথে ডাক্তারি পড়িয়েছিলাম। মাহার গাল টেনে বললেন সানা। আমি তো আর ছোট নেই মামুনি, নিজের জন্য এটুকু কাজ আমি করতেই পারি। আমি কোথায় তোমাদের খেয়াল রাখবো, এটা ওটা বানিয়ে খাওয়াবো তা না, তুমি আমাকে কিছু ধরতেই দাও না। হুজুকে সুরে বলল মাহা। সবই করতে দিব, কিন্তু তার আগে তোকে তোর জায়গাটা যে বুঝে নিতে হবে মাহা। কিসের জায়গা মামুনি? তোকে এখন কিছু কথা বলবো মাহা, তাড়াহুড়ো না করে একদম ভেবেচিন্তে উত্তর দিবি। মামুনির হাসি হাসি চেহারা হঠাৎ গাম্ভীর্যে ছায়া পড়ায় ভীত হয় মাহা। কি বলতে চাইছেন মামুনি? ঘরময় অদ্ভুত নীরবতা বিরাজমান। আপনানকে ভালোবাসিস মাহা? সব দ্বিধা কাটিয়ে মাহাকে প্রশ্নটা করে ফেললেন সানা, তবে চেহারায় একরাশ আশঙ্কা। কোনো ভুল করছেন না তো? নিস্তব্ধ ঘরের প্রতিটি কথা যেন প্রতিধ্বনিত হয়ে বারবার মাহার কানে বাজতে লাগলো। মামুনির মুখে হঠাৎ সরাসরি এমন প্রশ্ন শুনে লজ্জা ভয় দুটোই তুমুলভাবে ঘিরে ধরল মাহাকে। মামুনি আজ এসব কেন জানতে চাইছেন? তোর একটা কথার উপর আমার অনেক সিদ্ধান্ত নির্ভর করছে, চুপ করে থাকিস না মা। কি করা উচিত বুঝতেই পারছে না মাহা। মামুনি কখনো এভাবে প্রশ্ন করেননি, আজ যখন করেছেন সেহেতু উনি কিছু ভেবেই করেছেন। এই ভেবে একবার মনে হচ্ছে উত্তর দিয়ে দেয়, পরক্ষণে এই কথাগুলো মুখের কাছে এসে আটকে যাচ্ছে। আবার লম্বা একটা শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো মাহা। বরাবরের মতোই ভেসে উঠল আপনাদের রাগী গম্ভীর অথচ চোখ ভরা প্রগাঢ় অনুভূতির অনন্য প্রতিচ্ছবি। সাথে কানে বাজতে লাগলো আপনাদের বলা সেদিনের কথাগুলো। সহসাই চোখ মিলল মাহা। মস্তিষ্ক তার করণীয় জানিয়ে দিয়েছে। এরপর চুপ থাকলেও ওই লোকটার প্রতি অবিচার করা হবে। কণ্ঠে মৃদু আওয়াজ তুলে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি মামুনি। মাহার কথা শেষ হতেই স্বস্তির হাত ছাড়লেন সানা। তার বিশ্বাস মাহা ভাঙ্গিনি। অনেক বড় দুশ্চিন্তার ভার নেমে গেল মাথা থেকে। হাত বাড়িয়ে মাহাকে পরম মমতায় বুকে আঁকড়ে ধরে বললেন, 1 মাসের মধ্যে আমি তোদের বিয়ে দিব মাহা, আর এবার তোদের কোনো কথা আমি শুনবো না। আমরা যেভাবে চাইবো ঠিক সেভাবেই সব হবে। তরাক করে সানার থেকে সরে আসলো মাহা। কি বলেন মামুনি? তার মানে ওদের বিয়ে নিয়ে অনেকটা স্বপ্ন উনি দেখে ফেলেছেন? একরাশ আতঙ্ক ভিড় করলো মাহার মস্তিষ্কে। কিভাবে সত্যিটা জানাবে সে মামনিকে? কয়েক মুহূর্ত ভেবে সিদ্ধান্ত নিল মামনিকে সবটা এক্ষুনি জানাতে হবে। যত দেরি হবে তত বিয়েটা নিয়ে আশায় মুখ বাঁধবেন উনি। ওনার কষ্ট আর বাড়াতে না চেয়ে মুখ খুলল মাহা। সময় নিয়ে এক এক করে সব গুছিয়ে বলল সানাকে। ঠিক কোন পরিস্থিতিতে ওদের বিয়েটা দিয়েছিলেন আপনাদের বাবা সেসবও সবিস্তারে জানালো সানাকে। স্বাভাবিকভাবেই অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনে অবাক হলেন সানা, তবে তৎক্ষণ সামলে নিলেন নিজেকে। কিছু সময় নীরব থেকে ভাবেন এরপর কি করা উচিত। সানার গাম্ভীর্য দেখে ভয় পেলেও আশা হারালো না মাহা। মামনি বিচক্ষণ মানুষ, উনি যা সিদ্ধান্ত নেবে নিঃসন্দেহে ওদের ভালোর জন্যই। বিয়ে হয়েছে, ওয়ালিমা তো হয়নি, আর আমরা মেয়েও উঠিয়ে দেয়নি, সুতরাং আমাদের বিয়ের প্ল্যানিং চলবে। 1 মাসের মধ্যেই আয়োজন করে সকলের উপস্থিতিতে তোর হাতে আমার পরিবারের সারা জীবনের দায়িত্ব তুলে দেব মাহা, তৈরি থাকিস। সহাস্য মুখে বলে উঠলেন সানা। ছড়াছড়া চোখে মামনির দিকে তাকালো মাহা। কৃতজ্ঞতায় চোখে পানি চলে এলো। না চাইতেও মামনি তাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়ে দিলেন। আর
কোনো লুকোচুরি নয়, পুরো পৃথিবী জানবে আফনান মাহার, একমাত্র মাহার। সানা কিছু বুঝে ওঠার আগেই মাহা জাপটে জড়িয়ে ধরল ওনাকে। কিছুক্ষণ ওভাবেই পড়ে থেকে বলল, মামুনি আরেকটা জিনিস চাই আমার, এটাই লাস্ট প্রমিস। আমার সবচেয়ে মূল্যবান সম্পদটাই তো তোকে দিয়ে দিলাম, আবার কি চাই তোর? আলগোছে হেসে ফেলে মাহা। চোখ মুছে মামুনি দুহাত ধরে আহ্লাদি সুরে বলে, মামুনি, এই অনুষ্ঠান আয়োজন এসবের ব্যাপারে তোমার ছেলেকে কিছু জানিও না। আমি চাই এই সবটা ওর জন্য সারপ্রাইজ থাকুক। তাছাড়া কি পাজি মেয়ে, আমার ছেলেটাকে টেনশনে রেখে কি মজা পাস তুই? আজ এত ভালোবাসে বলে ওকে কষ্ট দিচ্ছিস তো? তাছাড়া আছে একটা কারণ, ওটা সিক্রেট। আমি না বলা পর্যন্ত ওকে কিছু জানিও না মামুনি, প্লিজ প্লিজ প্লিজ। বাচ্চাদের মতো করে বলে ফেলে মাহা। মাহার অবস্থা দেখে শব্দ করে হেসে ফেলেন সানা। মাহার মাথায় হাত বুলিয়ে বললেন, হয়েছে, বলবো না আপনাকে। আমি যাই এবার, অনেক কিছু আলোচনা করতে হবে তোর মায়ের সাথে। তোর কথা ভেবে ভেবে কত রোগ বাঁধিয়ে বসে আছে মানুষটা। রাতে ডিনার শেষে মাহার রুমে এলো আফরান। মাহা তখন বহাল তবিয়তে এক পার উপর আরেক পা তুলে মোবাইল চালাতে ব্যস্ত। মা সত্যি সেদিন আফরানের ফোনটা রেখে দিয়েছিল, ফেরত দেয়নি। শুধু আফরানের সিমটা পাল্টে নিজেরটা ঢুকিয়ে নিয়েছিল। দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাহার কোনো পাত্তা না পেয়ে কপাল কুঁচকে এগিয়ে গেল আফরান। হাত থেকে ফোনটা টেনে নিয়ে বলল, সারাদিন এত কি তোর মোবাইলে? আচমকেভাবে টেনে নেওয়ায় বিরক্ত হলো মাহা। আপনাদের অনেক নতুন পুরনো ছবি দিয়ে গ্যালারি ভর্তি, সেগুলি নিয়ম করে 100 বার দেখে মাহা, তাও দেখা শেষ হয় না তার। এখনও সেগুলি দেখছিল মাহা। আপনার না বলে কয়ে টেনে নেওয়ায় রেগে বলল, নতুন একটা ফোন কিনেছো তো, তাহলে আমার ফোন নিয়ে টানাটানি করছো কেন? তোর ফোন? সহজে জিজ্ঞেস করলো আফনান। আমারই তো, দাও আমাকে এক্ষুনি। বলি আফনানের হাত থেকে ফোনটা নিতে চাইলে ফোন সহ হাত উঁচু করে ফেলল আফনান। নাগালের বাইরে চলে যাওয়ায় মাহা উঠে দাঁড়িয়ে গোড়ালিতে ভর দিয়ে ফোন নেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো। আপনার থেকে হাইটে কম হওয়ায় কিছুতেই নাগাল পাচ্ছে না। তার উপর যখনই একটু নাগাল পাচ্ছে আপনার এদিক সেদিক হাত ঘুরিয়ে ফেলছে। মিনিটখানেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে বিছানায় বসে পড়ল মাহা। মুখ ফুলিয়ে বলল, নতুন থাকা সত্ত্বেও পুরনো ফোন, পুরনো বউ নিয়েই পড়ে আছো তুমি। নতুন ফোন না হয় বুঝলাম, নতুন বউ কোথায় পেলি? ভ্রুকুচকে জানতে চাইল আফনান। সেদিন যে এত খাটুনি করে একটা ঝকঝকে সুন্দরী মেয়ের সিভি নিয়ে এলাম, ওটা রাগ দেখিয়ে ছিঁড়ে না ফেলে যদি মামুনির কথা শুনে বিয়েটা করে ফেলতে, তাহলে পেতে নতুন বউ। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল মাহা। ওদিকে আফনানে কুচকানো ভ্রু শিথিল হয়। হাতের ফোনটা পাশের ক্লজেটের উপর রেখে মাহার দিকে এগিয়ে যায়। পরপর মাহার গালে হাত রেখে নিজের দিকে ফেরায়। আচমকা এমন স্পর্শে কেঁপে ওঠে মাহা। কৌতূহল নিয়ে আফনানের দিকে তাকায়। আফনান গালে রাখা হাতটা চুলের গভীরে নিয়ে মাহাকে আরও একটু কাছে টেনে বলে, নতুন বউ লাগবে না, পুরনোটাকে কি করে রিনিউ করতে হয় আমি খুব ভালো করে জানি। তাছাড়া এইটুকুতেই ভীত হয় মাহার দৃষ্টি। ঠোঁট চেপে হাসে আফনান, আবার বলে, তাছাড়া আমরা তো সেভাবে একসাথে থাকাও শুরু করিনি, তাই আমার কাছে কিছু ক্ষেত্রে তুই কিন্তু এখনো নতুন মাহা। আপনার খোলাখুলি কথায় মাহার কান দুটো ঝনঝনি উঠল। তুমুল লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। মাহা কিছু বুঝে ওঠার আগে ওর বন্ধ চোখে ঠোঁট ছোঁয়ালো আফনান। কাল বিলম্ব না করে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। এখানে সে আর এক মুহূর্ত থাকলেও মেয়েটা জ্ঞান হারাবে নিশ্চিত। বাসায় আজ রমরমে অবস্থা। 2 মিনিট বসার সময় নেই কারো। ঘরময় মেহমান ছোটাছুটি করছে আর আপ্যায়নে ব্যস্ত সানা আর মুনিয়া। মা হসপিটাল যাচ্ছে 1 সপ্তাহ যাবৎ, শরীর যথেষ্ট ভালো। আজ ছুটির দিন হাওয়াতে সেও হাতে হাতে সব কাজ এগিয়ে দিচ্ছে। মাহার ফুপির একমাত্র মেয়ে রুহি আপু কানাডা থেকে ফিরেছে অনেক দিন পর। আজকে রুহি আপুর ঘরোয়া আকদের অনুষ্ঠান। বলবে না করেও কাছে আত্মীয়রা সবাই মিলে অনেক মানুষ হয়ে গেছে। ছোট চাচু, ছোট ফুপিরা, ছেলে মেয়ে সহ সবাই আগে মাহাদের বাসায় চলে এসেছে। ছোট চাচু কাজের সূত্রে সিলেটে থাকায় খুব একটা আশা হয় না, তাই এবার আফনান আর সানা বলে কয়ে 2 দিন আগে এসে এই বাসায় থাকতে বলেছে ওনাদের। তাছাড়া সানাও চাচ্ছিলেন মাহা আফনানের বিয়ের কথাটা এক ফাঁকে আলোচনা করবেন এনাদের সাথে। বেলা বাজে 12টা। সানা ঘরময় বাচ্চাদের উদ্দেশ্যে সামনে হাঁক ছুটছেন তাদের রেডি করতে। আজ শুক্রবার নামাজের পর ওখানে থাকার কথা, অথচ এখনও রওনাই করতে পারলে না। ক্লান্ত পায়ে লিভিং রুমে আসতেই আফরান এগিয়ে এসে বলল, মা, ওরা যদি আর 10 মিনিটের মধ্যে না আসে
আমি কিন্তু চাচ্চুদের নিয়ে বেরিয়ে যাব। এত বড় হয়েছে এখনও ওদের টাইম সেন্স নেই। সে কি, তুই এত অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছিস কেন? তোকে কোনো কাজ দিয়েছি আমরা এ কদিন? আর সামান্য একটা কাজ দিলাম যে তোর চাচু আর ছেলে মেয়েগুলো সহ তোর গাড়ি করে পৌঁছে দিবি। ওদিকে দিক থেকে ডাক আসতেই সানা হেঁটে চলে গেলেন। আফরান আর কিছু বলার সুযোগই পেল না। তার মেজাজ ছুটে যাওয়ার আরেকটা কারণ মাহা। মেয়েটা তাকে পুরোপুরি ভুলে গেছে। এসব কিছু নিয়ে সে এতই ব্যস্ত যে আফরানের দিকে ঘুরেও তাকাচ্ছে না। আফরান ভেবেছিল আজকে দিনটা অন্তত মাহা আর সে একসাথে যাবে। এখানেও এরা বাগড়া দিতে চলে এলো। কেন রে, তোদের আমার গাড়িতেই কেন যেতে হবে? অন্য গাড়ি করে পৌঁছে দিলেই তো হলো। তার উপর সারা রাস্তা এরা চেঁচামেচি করে মাথা নষ্ট করবে। বিরক্তির শ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসলো আফনান। আফনান ড্রাইভিং সিটে বসতেই চাচ্চু পাশে এসে বসলেন। তারপর এক একে কাজিনরা সব পেছনে বসতে থাকলো। 3টা কম 2 হালি, যা রাস্তা থেকে আরও 3টা ধরে আন। পেছনে একবার তাকে বিদ্রুপের স্বরে বলল আফনান। সাথে সাথে এই সবগুলো তেতে উঠে বলল, তোমার গাড়িতে যাচ্ছি বলে আমাদের ইনসাল্ট করলে ভাইয়া। ইনসাল্ট কোথায় করলাম? তোরা যেভাবে একটার কোলে আরেকটা বসে আছিস দেখে মনে হলো আরও 3টা হলে 2 হালি কমপ্লিট হতো। আমরা সবাই একসাথে মজা করতে করতে যাব, দেখো এক গাড়িতেই চাপাচাপি করে উঠলাম। তাই নাকি? তা আগে বলবি না? একটা ট্রাক ভাড়া করতাম তোদের জন্যে, ওই যেগুলোতে ঈদের সময় গরু আমদানি করে বর্ডার দিয়ে। আফনানের কথায় সশব্দে হেসে ফেলেন ছোট চাচ্চু। বাকিরা আরেক দফা অপদস্থ হয়ে চুপ করলো। অন্য গাড়িতে গেলেই ভালো হতো। কেন যে জেদ করে ভাইয়ার গাড়িতেই উঠলো এই ভেবে একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করলো। আফনান, গাড়ি স্টার্ট দে, লেট হয়ে যাচ্ছে। তারা দিয়ে বললেন চাচ্চু। কথার মাঝে আফনানের ফোনে মেসেজ টোন বেজে ওঠে। বিরক্তি নিয়ে স্ক্রিনের দিকে তাকালো আফনান। মাহা পাঠিয়েছে মেসেজ, একটু রুমে আসো। মুহূর্তে বিরক্তি সরে গিয়ে ভাবনারা ভিড় করলো আফনানের মনে। কপালে আঙ্গুল ঘষে ভাবলো এখন এদের মধ্য থেকে বের হবে কি করে। সিট বেল্ট খুলে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। চাচ্চু জানালার ওপাশে গিয়ে বলল, চাচ্চু 5 মিনিট বসো, আমি একটু আসছি। ভদ্রলোক সম্মতি দিতেই দ্রুত প্রস্থান করলো আফনান। আজ অনেকদিন পর শাড়ি পরেছে মাহা। মা মামুনি মারাত্মক ব্যস্ত থাকায় কেউ আসতে পারেনি হেল্প করতে। নিজে কয়েকবার চেষ্টা করে পড়েছে, পুরোটা কোনো মতে পড়লো। বাম কাঁধে আঁচলটা পিন দিয়ে সেট করতে পারছে না। ডান হাত নাড়িয়ে অত দূর নিতে গেলে টান পড়ায় ব্যথা লাগছে। কাঁধের প্লাস্টার খুলে দিলেও পুরোপুরি নাড়ানো এখনো সহজ হয়নি। ব্যস্ত পায়ে রুমে আসলো আফনান। কি হয়েছে তাড়াতাড়ি বল, ওরা ওয়েট। এইটুকু বলেই থেমে গেল আফনান। তার দৃষ্টি পুরোপুরি মায়ের উপর স্থির হলেও এতক্ষণে। মা আফনানের কণ্ঠ শুনে আয়না থেকে সরে এসে আফনানের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। আসলে সবাই এত ব্যস্ত, বাধ্য হয়ে তোমাকে ডাকতে হলো। আফনান এখনো স্থির, পলক ফেলেনি একবারও। মেয়েটা কি করেছে এসব? একটা শুকনো ঢোক গিলে পা থেকে মাথা অব্দি দেখল মাহাকে। ম্যাজেন্টা রঙের একটা কাঁথা শাড়ি পরেছে মাহা। ছাড়া চুলগুলো একপাশে আনা, এক হাতে আঁচলটা কাঁধে চেপে ধরে রেখেছে। মাহার মুখ নড়ছে, সে বুঝতে পারছে, কিন্তু মাহার কোনো কথাই কানে ঢুকছে না আফনানের। এই অপার্থিব সৌন্দর্য তাকে অসাড় করে দিয়েছে পুরোপুরি। মাহা সুন্দর, অসম্ভব সুন্দর, কিন্তু আজকের মাহাকে একদমই চিনতে পারছে না আফনান। হঠাৎ মাহাকে তার দিকে এগিয়ে আসতে দেখে ধাতস্থ হলো আফনান। ভেতরে এসে দরজা আটকে দিল। মাহা সামনে এসে হাতে একটা পিন ধরিয়ে দিয়ে বলল, আঁচলটা পিন দিয়ে পেছনে আটকে দাও, ডান হাত দিয়ে আমি নাগাল পাচ্ছি না। আফনান ঠায় দাঁড়িয়ে। অস্থির হলো মাহার কণ্ঠ। কি হলো, দাও। হাতের পিনটা পাশের টেবিলে রাখে আফনান। মাহার কপাল কুঁচকে আফনানের দিকে চাইতেই মাহা অনাবৃত কোমরে এক হাত রেখে টেনে নিজের কাছে নিয়ে আসে আফনান। অতর্কিত আক্রমণে ভরকে যায় মাহা। আফনান তার অন্য হাত গালে রেখে গম্ভীর কণ্ঠে বলে, রিংটা এবার পরে ফেললাম মাহা, আমার অধিকারটা দিয়ে দে আমায়। মাহা ভেতরে অস্বাভাবিক কম্পন টের পায়। আপনাকে সহসা এতটা কাছে এক্সপেক্ট করেনি সে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে আপনার ঠোঁট এগিয়ে আনে মাহার থেকে। পর মুহূর্তে কি হতে পারে ভেবে চোখ বন্ধ করে ফেলে মাহা। কয়েক সেকেন্ড পেরিয়ে গেলেও প্রত্যাশিত কিছু না হওয়ায় ধীরে ধীরে চোখ মেলে মাহা। তৎক্ষণ শুনতে পায়, তোকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আকাঙ্ক্ষায় আমি যে ভেতরে ভেতরে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি, তার দায় কে নেবে মাহা? আর আজকে তো তুই সব মাত্রা ছাড়িয়েছিস, এরপর কিছু হয়ে গেলে আমি কিন্তু এর দায় নেব না।
মাহার কানে ঠোঁট ছুঁয়ে বলে আফনান। মাহা বরফের ন্যায় শক্ত হয়ে গেছে, হাত পাগুলো ঠান্ডা হয়ে এক জায়গায় জমে গেছে, মনে হচ্ছে চাইলেও নাড়াতে পারছে না। এই বদ্ধ রুমে আফনানের প্রতিটা নিঃশ্বাসও তার লজ্জা হাজার গুণে বাড়িয়ে দিচ্ছে। মাহা লজ্জা নিবারণে আর কোনো পথ না পেয়ে দুহাতে চাপটে ধরল আফনানকে, কাপা কণ্ঠে বলল, আর কিছু বলো না প্লিজ, আমি আর নিতে পারছি না। হেসে ফেলল আফনান, নিজেও শক্ত করে জড়িয়ে ধরল মাহাকে। দুষ্ট হেসে বলল, আর কি বলবো, বলা তো শেষ, এখন করে দেখানোর। আর বলতে পারে না আফনান। মাহা পিঠের শার্ট খামচে ধরে বলে, প্লিজ। থেমে যায় আফনান। কয়েক মুহূর্ত কেটে যায় এইভাবেই। মাহা একটু স্বাভাবিক হয়েছে বুঝতে পেরে সে বলে, আমি নিচে যাচ্ছি, রেডি হয়ে আয়। আফনানকে ছেড়ে দিয়ে সরে আসে মাহা। তারা দেখিয়ে বলে, আমি তো রেডি, তুমি এই পিনটা আটকে দিয়ে চলে যাও, আমি মামুনিদের সাথে আসছি পরে গাড়িতে। মাহার কথায় আবারও তীক্ষ্ণ হয় আফনানের দৃষ্টি। আরেকবার মাহাকে আগাগোড়া পরখ করে বলে, পিন তো আমি আটকাবো না। মানে তুই শাড়ি পরছিস না, তাহলে পিন আটকানোর প্রশ্নও আসছে না। মাহা কিছু বুঝতে না পেরে বোকা বনে চেয়ে রইল কেবল। আপনার অন্যদিকে ঘাড় ঘুরিয়ে শ্বাস ফেলে বলল, শাড়িটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে নে, এভাবে বাইরে যাওয়া যাবে না। আশ্চর্য, এত কষ্ট করে পড়লাম। যতদিন সবার সামনে তোকে আমার বউ হিসেবে পরিচয় না করাচ্ছি, তুই এভাবে কোথাও যেতে পারবি না। দৃঢ় কণ্ঠে বলল আফনান। এটা কোনো কথা? বিরক্ত হয়ে বলে মাহা, আমার বউকে মানুষ সিঙ্গেল ভেবে নজর দিক, এটা আমি হতে দিতে পারবো না। শাড়ি না পরে ড্রেস পরলে নজর দেবে না বলছো? বিদ্রুপের স্বরে জানতে চায় মাহা। যা বলছি শোন, চেঞ্জ করে আয় ফার্স্ট। ঠান্ডা ধমকটা ছুঁড়েই লম্বা পায়েই রুম ত্যাগ করে আফনান। বাইরে এসে বুকে হাত দিয়ে দ্রুত শ্বাস ফেলে আটকে রাখা দমগুলো ছাড়ে। মাহাটা তাকে আরেকটু হলেই শেষ করে দিচ্ছিল। আজ কীভাবে নিজেকে সামলেছে সেই জানে। রুহিয়াপুর বিয়ের কাজ শেষ হয়েছে অনেকক্ষণ। বরপক্ষে সবার খাওয়া শেষ হলে আফনানদের বসিয়ে দিয়েছে ফুপি। মাহা খেয়েছে কিনা না জানতে পেরে খেতে বসতে পারছে না আফনান। কিছুক্ষণ আইটাই করে ফুপির জোড়াজোড়িতে শেষে বসতেই হলো। আফনানের সাথে বসেছে তার ছোট চাচ্চু, ফুপি, ফুপা, মা আর মামুনি। বলতে গেলে সব মুরব্বীরাই আছেন এখানে। ফুপি এসে প্লেটে খাবার তুলে দেওয়ার পরও শুকনো হাতে তার নাড়াচাড়া করছে আফনান। মাহাটা কোথায় কে জানে। কিরে আফনান, খাবার নাড়াচ্ছিস কেন? শুরু কর। করছি চাচ্চু। বাকিরা সবাই খোশমেজাজে নানা গল্প করতে করতে ধীরে সুস্থে খাচ্ছেন। আফনান কোনো রকমে খেয়ে উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, আমার হয়ে গেছে, আমি উঠছি তাহলে। সে কি রে, কিছুই তো খেলি না? চেঁচিয়ে বলে ফেললেন ফুপি। তখনই সানা ফুপিকে চোখের ইশারায় কিছু বুঝিয়ে আফনানকে বলল, হ্যাঁ তুই তাহলে ওঠ, গিয়ে রেস্ট নে, আমরা বেরোনোর আগে তোকে জানাবো। যা রুমে যা। মায়ের কথায় স্বস্তির হাত ছাড়ল আফনান। উঠে হাত ধুতে চলে গেল। হাত ধুয়ে ফেরার সময় জেরিনকে দেখে হাত ইশারা করে কাছে ডাকলো আফনান। জেরিন গভীর মনোযোগ দিয়ে ফোনে গেম খেলতে খেলতে কাছে এসে বলল, বলো। ফোন থেকে চোখ সরিয়ে কথা বলা যায় না? সব কটা পারলে ফোনে ঢুকে যায়। ছোটখাটো একটা ঝাড়ি দিয়ে বলল আফনান। তোমার এই বকাবকির অভ্যাসটা এবার চেঞ্জ করো তো। সবসময় মুরব্বীদের মতো আচরণ। আমি মাঝে মাঝে ভেবে পাই না, মামির পেট থেকে তোমার মতো একটা পিস কি করে হলো। জেরিন, আমি যে তোর বড় ভুলে যাচ্ছিস। চোখ রাঙিয়ে বলল আফনান। মহাপ্রিয় তো আমাদের থেকে অনেক বড়। কই তোমার মতো এমন খ্যাক খ্যাক করে না সব সময়। আফনান চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করলো। এই পিচ্ছি বাচ্চার সাথে কথা বাড়ানো মানেই নিজের সম্মান নিজেই হারানো। জেরিনের দিকে তাকিয়ে বলল, কোথায় তোর মাহাপ্পি? আছে এদিকে কোথাও, ফোন দিলেই তো হয়। দাদু যে কথাটা বলি চলে গেল জেরিন। তাই তো, ফোন দেওয়ার কথা তো মাথায় আসেনি। পকেটে হাত দিয়ে মনে পড়লো ফোন খাওয়ার টেবিলে রেখে এসেছে। ডাইনিং রুম পর্যন্ত চলে এলেও টেবিলের কাছে আর যাওয়া হলো না আফনানের। শুনতে পেল কিছু অপ্রত্যাশিত বাক্য। চাচু বলছেন, এতে আমাকে জিজ্ঞেস করার কি আছে ভাবি? আপনার উপর আমার শতভাগ আস্থা আছে। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এতে ওদের ভালো বই মন্দ হবে না। আপনি মাহার বিয়ের সকল কাজকর্ম নির্দ্বিধায় আগান, আমরা সাথে আছি। মাথা থেকে দুশ্চিন্তার ভার নামলো সানার। মুনিয়ার দিকে এক পলক চেয়ে প্রশান্তির হাসি বিনিময় করলেন। তার পরপর মুনিয়া সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামী মাসের শেষেই মেয়ে তুলে দেওয়ার সব আয়োজন করছি, তাহলে কারোর কোনো আপত্তি নেই তো? ডাইনিং রুমে কথোপকথন শুনে প্রচণ্ড রাগে মাথার রগ ফুলে উঠল আফনানের।
এর পরের বাক্যগুলো আর কানে ঢুকলো না। চোখের সামনে সবকিছু ঝাপসা মনে হচ্ছে, মস্তিষ্ক ফাঁকা লাগছে। কি বললেন মামুনি এটা? আপত্তি নেই মানে? আফনানের থেকে তার পৃথিবী কেড়ে নিয়ে বলছেন আপত্তি আছে নাকি? পর মুহূর্তে সামলালো নিজেকে আফনান। কিছু একটা ভেবে বাঁকা হাসলো সে। বিড়বিড় করে বলল, দেওয়াচ্ছি মাহার বিয়ে। মামুনিদের উপর ওঠা সব রাগ এখন মাহার উপর ঝাড়বে বলে ঠিক করলো আফনান। সব দোষ এই মেয়েটার। তাকে ভালো মানুষ পেয়ে চরকির মতো ঘোরাচ্ছে। মেয়েটা হসপিটালে সেদিন আংটিটা পরে নিয়ে তাদের সম্পর্কটা মেনে নিলে আজ নিজের কানে নিজের বউয়ের আবার বিয়ে দেওয়ার কথা শুনতে হতো না আফনানের। মনে মনে কিছু কড়া কথা শোনানোর প্রস্তুতি নিয়ে গেস্ট রুমে এলো আফনান। এদিক ওদিক তাকিয়ে মাহাকে খুঁজতে খুঁজতে চোখ আটকে গেল ডিভানে। পাশ থেকে একটা পিলো বুকে চেপে নিয়ে বসে থেকেই ঘুমিয়ে পড়েছে মাহা। ঘন নিঃশ্বাসের তোপে মুখের উপর আসা এলোমেলো চুলগুলো ওঠানামা করছে। মাহাকে এভাবে দেখে সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লেও একটু আগের কথাগুলো মনে করে চোখ জ্বলে উঠল আফনানের। মাহার কাছে গিয়ে দ্রুত হাত ধরে টেনে উঠিয়ে দিল। ঘুমের মাঝে অতর্কিত আক্রমণে তড়িঘড়ি করে সোজা হয়ে বসলো মাহা। চোখ কচলে সামনে তাকাতেই আফনানকে দেখতে পেল। ধরে রাখা হাতটা টেনে মাহাকে দাঁড় করালো আফনান। ঠান্ডা হুঙ্কার ছুড়ে বলল,